আজ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ইরানি মুভির গল্প নিয়ে হাজির হলাম। আপনারা জানেনই ইরানি মুভিগুলো কেমন হয়। এই গল্পে থাকে না তেমন কোনো অ্যাকশন, থাকে না রহস্য ঘেরা অনেক জটিল কোনো গল্প। যেটা থাকে সেটা হচ্ছে মানুষের জীবন। মুভির নাম হচ্ছে পেইন্টিং পুল। গল্পটি দেখা শেষে চোখ বন্ধ করে শুধু আপনি একটি জিনিসই ভাববেন, সেটা হচ্ছে আমাদের জীবনে অসুখী হওয়ার পেছনে আসলে আমরা নিজেরাই দায়ী। আমাদের জীবনের অনেক জটিল হিসেব নিকাশ দায়ী। এই মুভিতে যে ছোট পরিবারটির গল্প দেখানো হয়েছে তারা আমাদের মতো স্বাভাবিক মানুষ না। তাদের জীবনে জটিল হিসেব নিকেশও কাজ করে না। তারা ছোট ছোট জিনিসের মধ্যে নিজেদের সুখ খুঁজে নেয়। তাই হয়তো তারা দিন শেষে অনেক সুখী, আর আমরা আটকে আছি জীবনের জটিল হিসেব নিকেশের মাঝে। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে একটি অটিজম সেন্টার দেখানো হয়, যেখানে অটিস্টিক অর্থাৎ বুদ্ধিতে পিছিয়ে পড়া মানুষদের ট্রেনিং করানো হয়, যাতে তারা জীবনে কোনো কিছু করে চলতে পারে। সেখানেরই একজন নার্সের কাছে খুব অনুরোধ করছে এই মুভির অন্যতম প্রধান চরিত্র মরিয়াম। তার সার্টিফিকেট প্রয়োজন যাতে সে বাইরে কাজ করতে পারে। নার্স কিছুটা বিরক্ত হয়ে বলে, মরিয়াম একটু ধৈর্য ধরো, ও যে দূরে বসে আছে দেখো, ওর নাম রেজা, ও তোমার মতো, আর সেও তোমার মতো সার্টিফিকেটের অপেক্ষায় বসে আছে। আমরা রেজাকে দেখতে পাই। মরিয়াম রেজার দিকে তাকায়। সে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখান থেকে দৃশ্য চলে আসে 10 বছর পরে, অর্থাৎ বর্তমানে। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে গুনগুন করে মরিয়ামের গান শুনতে পাই। সে ঘরের টুকিটাকি কাজ করছিল, গাছগুলোতে পানি দিচ্ছিল। তখনই ওয়াশরুম থেকে বের হয় রেজা। আমরা বুঝতে পারি তারা দুজন বিয়ে করেছিল, আর মুভির প্রথম অংশটি ছিল তাদের পরিচয়ের গল্প। দুজনেই বেশ হাসি খুশি। তারা সামনের দিকে তাকায়, আর দুজনেই গুটি গুটি পায়ে আগাচ্ছে। রেজা একটি বেডের পাশে যায়, আর গিলি বলতে বলতে খুব মজা করে ঘুম থেকে ওঠে তাদের একমাত্র ছেলে সাহিলকে। খুব সুখী একটি পরিবার। সাহিল বাবা মায়ের মতো হয়নি, সে আর 5টা মানুষের মতো স্বাভাবিক হয়েছে। আর রেজা ও মরিয়ম চেষ্টা করে তাদের জায়গা থেকে সাধ্যমতো সবকিছু করতে। সংসারের সকল কাজ দুজনে ভাগাভাগি করে নেয়। এই যেমন রেজা নাস্তা রেডি করে, অন্যদিকে মরিয়ম সাহিলকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে। আর কাজের মাঝেও তাদের মুখে সবসময় হাসি লেগেই থাকে। উপরতলার বাড়িওয়ালা প্রত্যেকদিন খোঁজ নেয় তারা সময় মতো ঘুম থেকে উঠেছে কিনা। রেজা মরিয়মকে তাড়াতাড়ি রেডি হতে বলে, বাস এখনই চলে আসবে। সে সাহিলকেও তাড়া দেয়। মরিয়ম সাহিলের টিফিন রেডি করে দেয়, গাজর আর কাটলেট। প্রতিদিন সেম টিফিন। সাহিলও বাবা মাকে অনেক সাহায্য করে। বাবা রেজা প্রত্যেকদিন সাহিলকে কিছু টাকা পকেট মানি দেন। মা 3 জনের জুতোগুলো সাজিয়ে রাখেন, ছেলের জুতোর ফিতেটাও বেঁধে রাখেন। পরের দৃশ্যেই দেখা যায় মরিয়ম আর রেজা ওভারব্রিজের উপর থেকে দ্রুত ছুটছে। তাদের বাস প্রায় চলেই যাচ্ছে। রেজা এসে চিৎকার করতে থাকে। বাস কন্ডাক্টর তার সাথে মজা নিচ্ছিল। দুজনেরই হাসির শব্দ শোনা যায়। মরিয়ম আর রেজা মূলত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করে। এটা সেই কোম্পানিরই বাস। বাসের মধ্যে সবাই তাদের পরিচিত। মরিয়ম একজন মহিলার পাশে বসেছে। সেই মহিলা প্রেগনেন্ট ছিল। মরিয়ম তো সরল মনের মানুষ। সেই মহিলার সাথে গল্প করছিল আর বলছিল, আমার সাহিলও যখন পেটে ছিল অনেক দুষ্টু ছিল, ঠিক এমনই লাথি মারত। বাস চলতে থাকে ইরানের প্রশস্ত রাস্তা দিয়ে। এদিকে আমরা সাহিলকে তার স্কুলে দেখতে পাই। তার হাতে স্কুল থেকে দেওয়া একটি চিঠি। সে খুবই চিন্তিত, আর তার চশমাটিও ভাঙা। এরই মধ্যে প্রধান শিক্ষিকা সেখানে আসেন। তার নাম সালমা। সাহিল তাকে দেখা মাত্রই বলতে থাকে, ম্যাম আমি ইচ্ছে করে মারামারি করিনি। ম্যাম সাহিলের চশমায় কোনো রকম গ্লু লাগিয়ে নিয়ে এসেছেন। সাহিলকে সেটি পরিয়ে দিয়ে বলেন, আমি চাই না তুমি আর কখনো মারামারি করো। আর তিনি সাহিলকে টিফিনের সময় মাঠে দেখা করতে বলে চলে যান। এখান থেকে দৃশ্য চলে আসে সেই ওষুধ কোম্পানিতে, যেখানে মরিয়ম আর রেজা চাকরি করে। তারা মূলত ওষুধ প্যাকেজিং এর কাজ করে। এটাই তারা শিখেছে। দুজনে খুশি মনে কাজ করছিল। তাদের চারপাশে কোনো দিকের কোনো খেয়াল নেই, শুধুমাত্র মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকাচ্ছে, আর মাঝে মাঝে ইশারায় কথাও বলছে। রেজার এক কলিগ তার পাশে আসে আর একটি কাগজ দিয়ে বলে, তুমি যে আমাকে ম্যাথটি সলভ করতে দিয়েছিলে, এখানে তার সমাধান আমার এক বন্ধু করে দিয়েছে। রেজা খুবই খুশি হয়। সে কাগজটি পকেটে ভাঁজ করে রেখে আবারও কাজে বসে। এর মধ্যে দুপুরের লাঞ্চের বেল বেজে ওঠে। সবাই লাঞ্চের জন্য উঠে যায়। রেজা আর মরিয়ম এখনো তাদের জায়গায় বসে আছে, আর দুজন ইশারায় কথা বলছে। তাদের দেখে মনে হচ্ছিল তাদের বিয়ে 10 বছর হয়নি, এই তো মাত্র কয়েকদিন হলো। রেজা ইশারায় মরিয়মকে খাবারের জন্য ডাকে। অন্যদিকে সাহিলের স্কুলে টিফিন শুরু হয়েছে। সাহিল তার বেস্ট ফ্রেন্ডের সাথে বসে টিফিন খাচ্ছিল। তখন প্রধান শিক্ষিকা সেখানে আসেন। তিনি সাহিলকে বুঝিয়ে বলেন এমন মারামারি আর নেক্সট টাইম না করতে। তখন পাশে বসে থাকা সাহিলের বেস্ট ফ্রেন্ড বলে, মা তুমি কি একটু দেরি করে বেলটা বাজাবে, আমার খাবার এখনো বাকি। সাহিলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ম্যামের ছেলে। ম্যাম তার ছেলেকে বলে, তোমাকে কতদিন বলেছি স্কুলে আমাকে মা বলে ডাকবে না। অন্যদিকে সাহিল ম্যামকে অনুরোধ করে, ম্যাম স্কুল থেকে আমার মাকে দেখা করতে বলা হয়েছে।
ম্যাম আশ্বস্ত করেন এটা তোমার মারামারির জন্য না, নর্মাল প্যারেন্টস মিটিং। সাহিল বলে কিন্তু ম্যাম আমি তো চাই না। এর মধ্যে পাশে হট্টগোলের শব্দ শোনা যায়। দুটো বাচ্চা মারামারি শুরু করে দিয়েছে। ম্যাম দ্রুত সেখানে ছুটে যান আর তাদের মারামারি থামানোর চেষ্টা করতে থাকেন। আর সাহিলের মুখ দেখে আমরা বুঝতে পারি সে খুবই চিন্তায় পড়ে গিয়েছে। পরের দৃশ্যেই দেখা যায় রেজা একটি সুপার শপে এসেছে। এটা তাদের এলাকারই একটি ছোট সুপার শপ। সেখানে পার্ট টাইম চাকরি করে। এখান থেকে অর্ডারের মালামাল মানুষের বাসায় বাসায় পৌঁছে দেয়, যার ফলে তার বাড়তি কিছু ইনকাম হয়। সে আসলে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ফ্যামিলিকে সাপোর্ট করতে। সে যে কোনো কাজই হোক না কেন, সে কোনো কিছুতেই লজ্জা পায় না। অন্যদিকে দেখা যায় প্রধান শিক্ষিকা স্কুল শেষে বাসায় ফিরে এসেছেন। তিনি বাসায় ঢুকেই উপরে তার হাজব্যান্ডের চিৎকার চেঁচামেচি শুনতে পান। তিনি ছাদে রয়েছেন। এদিকে সোহেল তখন তার বেস্ট ফ্রেন্ডের সাথে ম্যামের বাসায় ছিল। সে স্কুল শেষে মাঝে মাঝেই আসে। ম্যাম বাসায় ঢোকেন আর তার ছেলে আমির আলীকে বলেন টিভির সাউন্ড কমাও। ম্যাম সবকিছু গোছগাছ করছিলেন। তখন পেছন থেকে সাহিল বলে ম্যাম আমি বাসায় যাচ্ছি। ম্যাম তাকে দুপুরের খাবার খেয়ে যেতে বলেন। সাহিল বলে বাসায় যেয়ে খাবো। ম্যাম বলেন কাল কিন্তু অবশ্যই তোমার মাকে নিয়ে আসবে। সাহিলের মুখটা চুপসে যায়। ম্যাম আশ্বস্ত করেন চিন্তার কিছু নেই, আমিও তার সাথে থাকবো। সাহিল মন খারাপ করে বের হচ্ছিল। তখন ম্যামের বড় মেয়ে ঢোকে আর সাহিল চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রেজা আজকের মতো প্রায় ডেলিভারি শেষ করে ফেলেছে। সে সবসময় দৌড়াতে থাকে। অন্যদিকে দেখা যায় মা মরিয়ম প্রতিদিনের মতোই ছেলের জন্য নাস্তা তৈরি করছে। সাহিল পাশে বসেই তার হোমওয়ার্ক করছিল। সে আসলে নিজের পরীক্ষা নিজেই নিচ্ছে। সে বিভিন্ন ইংলিশ ওয়ার্ডের প্র্যাকটিস করছিল। মা মরিয়ম তার সাথে বিড়বিড় করে মুখ মেলাচ্ছিল। সে যেন ছেলের কাছ থেকে কিছুটা শেখার চেষ্টা করছে। মা মরিয়মের একটি ড্রয়িং বুকও রয়েছে। সেখানে তার আঁকা একটি অসমাপ্ত ছবি। মাঝে মাঝেই সে আঁকে। সে ছবিতে একটি প্রজাপতি আঁকে। এদিকে সাহিল এতক্ষণে কত মার্কস পেয়েছে সেটা সে তার খাতায় লেখে। মরিয়মা তখন তার ড্রয়িং বুকটি নিয়ে সাহিলের কাছে যায় আর তাকে মার্ক দিতে বলে। সাহিল মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আনমনে একটি মার্ক দিয়ে দেয়। মা খুশি মনে ড্রয়িং বুকটি ভাঁজ করে রাখেন। সাহিল জিজ্ঞেস করে মা দেখলি না কত মার্ক দিয়েছি? মা বলেন দরকার নেই। সাহিল চলে যায় আর মা রান্না করায় ব্যস্ত। রেজা সারাদিনের কাজ শেষে টুকিটাকি বাজার নিয়ে বাসায় ঢোকে। বাড়িওয়ালা প্রত্যেক দিনই তার খোঁজ খবর নেন। রেজাও তার সাথে গল্প করতে ভালোবাসেন। সন্ধ্যেবেলা সাহিলদের পুরো পরিবার একসাথে খেতে বসেছে। তারা টিভিতে সিডি চালিয়ে প্রোগ্রাম দেখছিল আর আপন মনে হাসাহাসি করছিল। রেজা মরিয়মকে ধন্যবাদ দেয়, বলে পাকোড়াটা খুবই টেস্টি হয়েছে। সাহিল পেছন থেকে বলে বাবা প্রত্যেকদিন তো একই খাবার। রেজা বলে তারপরও প্রত্যেকদিন আমার কাছে নতুনের মতোই লাগে। রেজা টিভির প্রোগ্রামটি চেঞ্জ করতে যায়। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে যায়। চারদিকে একদমই অন্ধকার। বাবা রেজা উঠে যান মোমবাতি জ্বালাতে। তিনি মোমবাতি জ্বালান আর সেটা যখন নিয়ে আসেন তিনি আপন মনেই গান গাইতে থাকেন। আর একে একে তার গানের সাথে সুর মেলায় মরিয়ম আর সাহিলও। তিনজনেই আনন্দে মেতে ওঠেন। ছোট্ট পরিবার যাদের চাহিদা তেমন কিছুই নেই। কাল কি হবে তারা তা নিয়েও ভাবে না, কারণ আল্লাহ দুজন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যাদের মধ্যে জটিল হিসেব নিকেশ কাজ করে না। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা সাহিল ঘুমাচ্ছিল আর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুনতে পাচ্ছিলাম মা মরিয়ম সাহিলের ব্যাগে থাকা সেই চিঠিটি পড়ছে যেখানে তাকে স্কুলে যেতে বলা হয়েছে। হঠাৎই সাহিল জেগে ওঠে আর সে চিৎকার করে বলে স্কুলে যাওয়া বাধ্যতামূলক না, তোমাদের যেতে হবে না। মা বলেন কিন্তু এখানে তো লিখেছে বাধ্যতামূলক। সাহিল কথা এড়িয়ে যায়। বাবা প্রতিদিনের মতো সবাইকে তাড়া দেন দ্রুত রেডি হওয়ার জন্য। সবাই ব্যস্ত হয়ে যায় প্রতিদিনের মতোই রেডি হতে। মা জুতো রেডি করে দেন। বাবা সাহিলের জন্য টাকা রাখেন, বলেন ভালো কিছু খাবে, জাঙ্ক ফুড একদমই খাবে না। মরিয়ম আর রেজা দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ে। আজও তারা অনেকটাই লেট করে ফেলেছে। গাড়ি প্রায় ছুটেই যাচ্ছিল। তারা দৌড়ে যে গাড়িতে ওঠে। দৃশ্য পরিবর্তন হয়। সাহিলের ক্লাস চলছিল, কিন্তু হঠাৎই তার চোখ যায় জানালার বাইরের দিকে। আর তখনই সে তার মাকে দেখতে পায়। তিনি স্কুলে এসেছেন। সাহিলের তো মাথায় হাত। সে সাথে সাথে উঠে দাঁড়ায় আর ম্যামকে বলে মাম আমি ওয়াশরুমে যাব। ম্যাম বলে এখন না, অলরেডি একজন গিয়েছে। কিন্তু সাহিলকে তো কোনোভাবে বের হতেই হবে। সে দৌড়ে ম্যামের কাছে আসে আর বলে ম্যাম আমার খুবই এমার্জেন্সি, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যাম বলেন যে গিয়েছে ও আসুক। এর মধ্যে সেই ছেলেটি ঢোকে। সাহিল আর কোনো পারমিশন নেয় না। সে দৌড়ে প্রিন্সিপালের রুমের সামনে আসে। ততক্ষণে তার মা ভেতরে প্রবেশ করেছেন। দরজাটা অল্প একটু খোলা। ভেতরে একজন শিক্ষক আর প্রিন্সিপাল তার সাথে গল্প করছিলেন। সাহিল বারবার দেখার চেষ্টা করছিল। প্রধান শিক্ষিকা তাকে দেখতেও পায় আর সে বুঝতে পেরে সে দরজা বন্ধ করে দেয়। সাহিলের মনটা খারাপ হয়ে যায়। সাহিলের মায়ের জন্য চা নিয়ে যাওয়া হচ্ছে। তখন দরজাটা আবার একটু খোলা হয়। তখন সাহিলের মা সহ বাকি দুজনের হাসির আওয়াজ ভেসে আসছিল। শিক্ষকরা সাহিলের মায়ের সাথে একদম স্বাভাবিক মানুষের মতো ব্যবহার করছে। কিন্তু সাহিল যেন কোনো কারণে তার মাকে এখানে মেনে নিতে পারছে না। ছুটির ঘন্টা বেজে যায়। সকল বাচ্চারা বের হয়। সাহিলের আসলে খারাপ লাগছে। তার মাঝে একজন প্রতিবন্ধী। সে চায় না সেটা কেউ জানুক।
তাহলে তো তার বন্ধুরা সহ বাকি সবাই তাকে ছোট মনে করবে। দৃশ্য পরিবর্তন হয়। মার ছেলে বাসায় ফিরছিল। তারা দুজন একটি সিগন্যালে দাঁড়িয়ে আছে। সাহিলের মেজাজটা তো খুবই খারাপ, আর এদিকে তার মা মরিয়াম, সে তো একা একা ওইভাবে রাস্তা পার হতে পারে না। সাহিল রাগ করেই তার মাকে রেখে সামনে এগিয়ে যায়। ব্যস্ত রাস্তা, গাড়িগুলো দ্রুত যাচ্ছিল। মরিয়াম অনেক ভয় পাচ্ছে। সাহিল মাঝ রাস্তায় যেয়ে দাঁড়ায়। সে কিছু একটা ভাবে, মায়ের দিকে ফিরে তাকায়। সে বুঝতে পারে তার মা ভয় পাচ্ছে। সাহিল আবারও ফিরে আসে আর তার মাকে নিয়ে রাস্তা পার হয়। সাহিল সামনে হাঁটছে আর তার মা পিছু পিছু। সাহিল রাগ করে বলে, তোমাকে কতবার নিষেধ করলাম আমার স্কুলে না যেতে। সাহিলের মা বলেন, কিন্তু প্রিন্সিপাল এবং টিচার তো খুবই ভালো, তারা আমার সাথে কত ভালো ব্যবহার করেছে। কিন্তু সাহিল কোনো কথাই শুনবে না। সে তার মাকে রেখেই সামনে সামনে হাঁটতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। দুপুরবেলা বাসায় ফিরে বাবা সাহিলকে গোসল করাচ্ছিল। সাহিলের কাছে আজ খুবই বিরক্ত লাগছে। সে বলে, বাবা আমি এখন বড় হয়েছি, একা একা গোসল করতে পারি। বাবা সরল মনেই বলেন, তুই বুঝবি না, তোকে গোসল করাতে শ্যাম্পু করাতে আমার কত ভালো লাগে। সাহিল বলে, কিন্তু বাবা আমার অন্য বন্ধুরা একাই গোসল করে। এরই মধ্যে সাহিলের মা আসেন। তাকে দেখে সাহিল লজ্জা পেয়ে বাবার পেছনে যেয়ে লুকায়। বাবা বলেন, 4 বছর পর্যন্ত তো তোর মাই তোকে গোসল করাতো। মা মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যান। এখান থেকে দৃশ্য চলে আসে একটি চশমার দোকানে। সাহিলের চশমাটা তো ভেঙে গিয়েছে। বাবা মা তাই সাহিলকে নতুন একটি চশমা গিফট করবে। তারা বিভিন্ন চশমা দেখছিল, কিন্তু সাহিলের পছন্দ একটাই। বাবা জিজ্ঞেস করেন, এটার দাম কত? দোকানদার বলে, এটা অনেক এক্সপেন্সিভ, আপনারা অন্যগুলো দেখুন। কিন্তু সাহিল জেদ ধরেই বসে আছে, তার ওই চশমাটাই প্রয়োজন। বাবা একটু আড়ালে গিয়ে টাকা গুনতে থাকেন। তিনি আসলেই কি তার ছেলেকে চশমা কিনে দিতে পারবেন কিনা। মরিয়ম যে তখন সাহিলের বাবাকে বলে, তুমি এগুলো কি করছো? এই চশমা আমরা কিনতে পারবো না। এ কথা শুনে সাহিল সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। পিছু পিছু তার মাও। রেজা দোকানদার কাছে ক্ষমা চান আর তিনিও বেরিয়ে পড়েন। সাহিল সামনে হাঁটছে আর তার বাবা মা তার পিছু পিছু। সে খুবই রেগে আছে। সে বলছে, তোমরা আমাকে একটা চশমাও কিনে দিতে পারো না? কতদিন বলেছি আমাকে পার্কে নিয়ে যেতে, সেখানেও নিয়ে যাচ্ছ না। মা বুঝিয়ে বলেন, আজ তো শুক্রবার, আজ ভিড় বেশি হবে, আমরা অন্য একদিন যাব। তখন সাহিল তার বাবা মাকে বলে, তোমাদের কিভাবে পার্কে নিতে হয় আমার খুব ভালো করে জানা আছে। সে সেখান থেকে দৌড় দেয়। বাবা মা তাকে থামানোর অনেক চেষ্টা করে। তার পিছু পিছু তার বাবা মাও। তারা দুজন হাঁপাচ্ছে। আর পরের দৃশ্যেই দেখা যায় তারা মেট্রোতে উঠে গিয়েছে। রেজা আর মরিয়াম দুজনে খুবই নার্ভাস। তারা এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই ট্রেনটি একটি টানেলে প্রবেশ করে। চারদিক অন্ধকার হয়ে যায়। রেজা ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লাইট ফিরে আসে। আর ফাইনালি আমরা দেখতে পাই তারা পার্কে এসেছে। চারদিকে শুধু চিৎকারের শব্দ, মানুষ বিভিন্ন রাইডে উঠছে। সাহিল তো বেশ খুশি, কিন্তু অন্যদিকে মরিয়ম আর রেজা দুজনে ভীষণ নার্ভাস। তারা সাহিলকে থামানোর চেষ্টা করছে। সাহিল একটি রাইডে উঠবে, তাই তারা তিনজনই সেখানে যায়। এমনকি তারা সিটেও বসে, কিন্তু মরিয়ম জানে না সিট বেল্ট কিভাবে আটকাতে হয়। সাহিল তাকে সাহায্য করছে, কিন্তু হঠাৎই মরিয়মের কাছে খুবই ভয় লাগে। সে আর এই রাইডে উঠবে না। সে দ্রুত সাহিল এবং রেজাকে উঠতে বলে। সাহিল চিৎকার করতে শুরু করে, সে কোনোভাবেই উঠবে না। কিন্তু মরিয়ম এক মুহূর্ত সেখানে তাকাচ্ছে না। আশপাশের লোকজনও তখন মরিয়মের উদ্দেশ্যে বলে, এই রাইডটা সেফ আছে, আপনারা চাইলে উঠতে পারেন। কিন্তু মরিয়ম কারো কোনো কথা শোনে না। সে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। দৃশ্য চলে আসে সাহিলদের বাড়িতে। চারদিকে শুনশান নীরবতা। সাহিল মন খারাপ করে শুয়ে আছে। মা যে তার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। বাবা রেজাও চেষ্টা করছে। মা সাহিলকে ডাকছেন, কিন্তু সাহিল মায়ের সাথে কোনো কথাই বলবে না। মরিয়ম রেজাকে ইশারা করে বলে, কার্টুনের সিডি বের করো। তারপর তিনি সাহিলকে ডাকতে থাকেন, চলো আমরা সেই কার্টুনটা দেখি যেটা আমরা এখনো শেষ করিনি। কার্টুনের শেষে কি হলো আমাদের দেখতে হবে না? সাহিল কোনো উত্তরই দেয় না। রেজা সিডিতে কার্টুন চালানোর চেষ্টা করছে, কিন্তু ডিস্কটি নোংরা ছিল, তাই সে ডিস্কটি নিয়ে ওয়াশরুমে যায়। মা এখনো সাহিলের রাগ ভাঙানোর চেষ্টা করেই চলেছেন। রেজা ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমি ডিস্কটি ভালোভাবে সাবান দিয়ে ধুয়েছি। এটা শুনে সাহিল খুবই রেগে ওঠে। সে বিছানা থেকে উঠে বাবার কাছে যায় আর ডিস্কটি হাতে নিয়ে বলে, ডিস্ক যে পানি দিয়ে ধুতে হয় না, এটুকু সাধারণ জ্ঞানও তোমাদের নেই। এটা নষ্ট হয়ে যাবে। আমি আমার বন্ধু আমির আলীর কাছ থেকে এটা এনেছি, ওকে এখন কি জবাব দিব? মা সাহিলকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু সাহিলের রাগ কোনোভাবেই থামছে না। সে একসময় মাকে ধাক্কা দিয়ে বসে, যার ফলে ফুলের টপটি ফ্লোরে পরে ভেঙে যায়। মা ব্যথা পান। বাবা খুবই রেগে যান। তিনি রাগান্বিতভাবে সাহিলকে বলতে থাকে, তুমি কেন তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো? মরিয়ম রেজাকে থামিয়ে দেয়। সে নিষেধ করে সাহিলকে কিছু বলতে। সাহিল তখন আনমনেই বকবক করে চলেছে, তোমাদের দুজনকে নিয়ে আমি সমাজের কোথাও যেতে পারি না। সামান্য পার্কে যেতে তোমরা ভয় পাও,
তোমরা তো আমাকে জড়িয়েও ধরতে পারো না, তোমাদের জন্য আমাকে লজ্জা পেতে হয়। এরই মধ্যে মা মরিয়ম ছেলের রাগ ভাঙানোর জন্য তার করা ড্রয়িং সাহিলকে দেখাতে যায়। সাহিল সাথে সাথে খাতাটি নিয়ে ছিঁড়ে ফেলে। মা মরিয়ম অনেক কষ্ট পান, তার চোখ পানিতে ছলছল করতে থাকে। আর তখনই রেজা সাহিলকে একটি থাপ্পড় দেয়। সাহিল হা করে তাকিয়ে থাকে। তার বাবাই প্রথম তাকে মারলো। সে কাঁদতে কাঁদতে যে শুয়ে পড়ে, আর রেজা একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। সে নিজেও ভাবেনি যে সে এটা করতে পারবে। মরিয়মও চুপচাপ দাঁড়িয়ে আছে, তার হাত পা কাঁপছে, সেই সাথে চোখ থেকেও পানি পড়ছে। রেজা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। মরিয়ম ছেঁড়া খাতার টুকরোগুলো জোড়াতে থাকে। চারদিকে এক শুনশান নীরবতা। অনেক রাত হয়ে গিয়েছে, রেজা এখনো ঘরে ফেরেনি। মরিয়ম জানে রেজা কোথায় আছে। সেই ঘরেরই ছাদের উপরে বসে আছে। মরিয়ম নিচ থেকে রেজাকে ডাকতে থাকে। অনেক রাত হয়ে গিয়েছে, এখন তো নামো। সাহিল ঘুমিয়ে পড়েছে, কিন্তু রেজা কোনো উত্তর দেয় না। মরিয়ম আরো বলতে শুরু করে, আমি ফুলের টপটি ঠিক করে ফেলেছি, পানিও দিয়েছি, আর আমার ছিঁড়ে যাওয়া ড্রয়িং বুক, সেই কাগজের টুকরোগুলো জোড়া লাগিয়েছি। তুমি আর রাগ করে থেকো না, প্লিজ নেমে এসো। কিন্তু উপর থেকে কোনো উত্তর আসে না। মরিয়ম সিঁড়ি বেয়ে উপরে ওঠারও চেষ্টা করে, কিন্তু আপনারা তো জানেনই মরিয়ম কোনো স্বাভাবিক মানুষ না। তার হাত পা কাঁপতে থাকে, তাই সে বেশি দূর আর উঠতে পারে না। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন মরিয়ম আর রেজা দুজনেই কাজে এসেছে। রেজার মনটা ভীষণ খারাপ। মরিয়মও একদম চুপচাপ, যে যার মতো করে আপন মনে কাজ করছে। রেজা মাঝে মাঝে মরিয়মের দিকে তাকাচ্ছে, মরিয়ম রেজার দিকে, কিন্তু আজ তাদের দুজনেরই মুখটা বেশ মলিন। কেউ কারোর সাথে ইশারায়ও কোনো কথা বলে না। দৃশ্য পরিবর্তন হয়। বাসায় ফিরেও মরিয়ম একদমই চুপচাপ। সে আঠা দিয়ে লাগানো তার ড্রয়িং বুকটি দেখছিল। সাহিল এখন স্কুল থেকে ফিরে আসেনি। রেজা পাশে কিছু লিফলেট প্যাকেট করছিল। কিছুক্ষণ পর সে এগুলো বিলি করতে যাবে, কিন্তু দুজনে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। তখন নীরবতা ভেঙে মরিয়ম রেজাকে জিজ্ঞেস করে, রেজা সাহিল এখনো কেন স্কুল থেকে আসছে না? বাবার রেজা মরিয়মকে আশ্বস্ত করেন ওই স্কুল শেষ করে ম্যাথ করার জন্য ওর বন্ধুর বাসায় যায়। জানে তো ম্যাথ অনেক কঠিন। মা মরিয়ম আনমনেই বলে, ম্যাথ আসলেই কঠিন। তিনি উঠে দাঁড়ান। সাহিলের বেডটি তিনি গোছাতে থাকেন। রেজাও বাইরে বের হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই রেজা এসে দরজায় আবারও নক করে। মরিয়ম দরজার কাছে যায়। দরজার ওপাশ থেকে রেজা মরিয়মকে ইশারায় বলে, একটু হাসো। সে লিফলেটটিও দেখায়। মরিয়মের চোখ পানিতে ছলছল করছে। তারপর সে মুচকি হাসি দেয়। রেজা খুশি মনে সেখান থেকে চলে যায়, আর মরিয়ম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেজা সে গ্রোসারি শপে এসে কাজ করছিল। কাজের ফাঁকে সে টেলিফোন লাইন থেকে মরিয়মকে কল করে আর জিজ্ঞেস করে সাহিল এসেছে কিনা। মরিয়ম জানে এখনো আসেনি। রেজা কিছুটা চিন্তায় পড়ে যায়, আর মরিয়মকে আশ্বস্ত করে ও চলে আসবে। রেজা ডেলিভারির মালামাল নিয়ে বেরিয়ে পড়ে। এখান থেকে দৃশ্যে চলে আসে সাহিলদের প্রধান শিক্ষিকার বাসায়। সাহিল তার বন্ধুর সাথে বসেই ম্যাথ করছিল। প্রধান শিক্ষিকা বলছিলেন এরপরে তার ছেলে কি পড়বে। তখন সাহিলও বলে, আমিও ওর সাথে বাকি হোমওয়ার্কগুলো করি। ম্যাম বুঝতে পারেন না যে সাহিল এটা কেন বলছে। সাহিল হঠাৎই ম্যামের অনেক প্রশংসা করে, তার ড্রেসটা অনেক সুন্দর। ম্যাম আয়নার দিকে তাকান। তখন ম্যামের ছেলে ব্যাকগ্রাউন্ড থেকে বলে, মা এটা তো অনেক পুরনো একটি ড্রেস। ম্যাম আনমনে উত্তর দেন, হ্যাঁ অনেক পুরনো। এরই মধ্যে দরজা খোলার শব্দ হয়। ম্যামের হাজবেন্ড মিস্টার আলী বাসায় এসেছেন। ম্যাম তাকে সালাম দেয়, কিন্তু তিনি একদমই চুপচাপ তার ঘরে ঢুকে যান। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি অনেক ডিপ্রেশনে রয়েছেন। ম্যাম বাচ্চাদের পড়তে বলেন, আর তিনিও তার হাজবেন্ডের রুমে যান। আমরা বুঝতে পারি তারা দুজন ঝগড়া করছে। এদিকে ম্যামের মেয়ে কিছু কাগজ ফালার জন্য কিচেনে আসে। সাহিল সবকিছুই দেখছিল। ম্যাম দরজাটি আটকে দেন, আবার কিছুক্ষণ পরে বের হন। তিনি ময়লার ঝুড়িটি লক্ষ্য করছিলেন। তখন তিনি হঠাৎই দেখতে পান এক পাতা ঘুমের ওষুধ, যেখানে অনেকগুলো ওষুধ খেয়ে নেওয়া হয়েছে। তিনি বুঝতে পারেন অনেক কিছুই। এর মধ্যে সাহিল তার কাছে দৌড়ে আসে আর বলে, আমাকে কি আপনার সন্তান হিসেবে দত্তক নিবেন? ম্যাম থমকে যান। তিনি বলেন, স্কুলের সকল বাচ্চাই আমার সন্তানের মতো। সাহিল বলে, আমি প্রমিস করছি আমি স্কুলে যে আপনাকে মা বলে ডাকবো না। সে ম্যামকে জড়িয়ে ধরে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাম বুঝতে পারছেন না যে সাহিল এমন কেন করছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা মরিয়মকে দেখতে পাই। সে ফোনে কথা বলছে। সে মূলত সে প্রিন্সিপালের সাথে কথা বলছে। সে তাকে বুঝিয়ে বলছে, সাহিলের বাবা সাহিলকে মেরেছে, আপনি একটু ওকে বুঝিয়ে বলুন ওর বাবা আসলে ওকে মারতে চায়নি। রেজার মুখটা দেখে আমরা বুঝতে পারি সেও মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। মরিয়ম ফোন রেখে দেয়, তার মাথা কাঁপছে। সে ধীর গলায় রেজাকে বলে, তুমি ভুল করেছো, তুমি অবশ্যই ভুল করেছো। রেজা বলে, না আমি ওর বাবা, আমি ওকে শাসন করেছি। মরিয়ম তখন অশ্রু ভেজা চোখে কাঁপতে কাঁপতে বলে, আমরা তো আর 5টা বাবা মায়ের মতো স্বাভাবিক না। সে কাঁদতে কাঁদতে বলে, বাচ্চারা রাতে তাদের বাসায় ঘুমাবে, আমার সাহিল কোথায়? প্রত্যেক বাচ্চা রাতে তাদের বাবা মায়ের সাথে ঘুমায়। দৃশ্য পরিবর্তন হয়।
রেজা আর মরিয়াম সাইলকে ফিরিয়ে আনার জন্য বাইরে বের হয়েছে। তারা সেই প্রিন্সিপালের বাসায় যাচ্ছে। বাবা রেজা বারবার প্র্যাকটিস করে নিচ্ছে সে কিভাবে তার ছেলের কাছে সরি বলবে। এমন করতে করতে সে রাস্তা পার হয়ে যায়, কিন্তু পেছনে পড়ে থাকে মরিয়াম। সে তো একা একা রাস্তা পার হতে পারে না। তার সামনে থেকে দ্রুত গতির গাড়িগুলো চলে যাচ্ছে। হঠাৎই রেজা খেয়াল করে তার পাশে মরিয়াম নেই। সাথে সাথে সে ছুটে যায়। তারা প্রায় প্রিন্সিপালের বাসার কাছেই এসেছে। রেজা মরিয়ামকে বোঝাচ্ছে ওখানে যে তেমন কোনো কথাই বলবে না, একদম চুপচাপ থাকবে। আর পরের দৃশ্যেই দেখা যায় সাইল সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। প্রিন্সিপাল তাকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু সাইল একবারের জন্য পিছে ফিরে তাকায় না। এদিকে সাইলের বাবা রেজা সেও নিজ থেকে চিৎকার করে বলছে, আমি তোমার কাছে একবার ক্ষমা চেয়েছি বাবা, আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাচ্ছি, আমাদের ক্ষমা করে দাও আর বাসায় ফিরে চলো। প্রিন্সিপাল বাইরে আসেন। তিনি মরিয়মকে বোঝাচ্ছেন, আপনারা চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিব। মরিয়ম কোনো কথা শুনতেই রাজি না। সে বলে ও রাতে আমার কাছে ঘুমাবে, ও বাড়ি ফিরবে। বাড়ির ছেলে কখনো রাতে বাইরে থাকে না। প্রিন্সিপাল বোঝানোর চেষ্টা করছেন, তখন উপর থেকে কল আসে। বাড়িওয়ালি তাকে কল দিয়েছে যে নিচে কোনো ঝামেলা হয়েছে কিনা। প্রিন্সিপাল তাকে আশ্বস্ত করে কোনো সমস্যা নেই, এখানে সবকিছুই ঠিকঠাক আছে। তিনি আবারও মরিয়মকে বোঝাতে আসেন। এবার বাড়িওয়ালা নিচে নেমে আসে। প্রিন্সিপাল যে তার কাছেও ক্ষমা চায় আর বলে এই হট্টগোলের জন্য আমি দুঃখিত। তিনি মূল দরজাটা আটকিয়ে দেন, কিন্তু মরিয়ম খুবই রেগে আছে। সে তার ছেলেকে ছাড়া বাড়িতে ফিরবে না। সে চিৎকার করে রেজাকে বলে, তুমি কেন কোনো কথা বলছো না? রেজা চুপচাপই দাঁড়িয়ে আছে, তার চোখ বেয়ে পানি পড়ছে। আর পরের দৃশ্যেই দেখা যায় দুই স্বামী স্ত্রী নীরবে বাড়ির দিকে হাঁটছে, মরিয়ম সামনে আর রেজা তার পিছু পিছু। বাসায় যে মরিয়ম একদম মনমরা হয়ে আছে। সে তার রান্নাঘরের টুকিটাকি জিনিসগুলো গোছাচ্ছিল আর বারবার মুখ থেকে বলছিল ও বাসায় আসবে না। হঠাৎই মরিয়ম রেগে যায় আর যে রেজাকে বলে, সব দোষ তোমার, ও আমার ড্রয়িং বুক ছিঁড়েছে, তুমি কেন ওকে বকা দিতে গিয়েছো? সেই জন্যই ও আসবে না। রেজা খুবই লজ্জিত। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি ওর বাবা, আমি ওকে শাসন করতেই পারি। আর শুধুমাত্র আমার বকার জন্য তো আসছে না। ওর জীবনটা একঘেয়েমিতে ভরে গিয়েছে। ও পিৎজা পছন্দ করে, নতুন নতুন খাবার খেতে চায়, কিন্তু তুমি শুধু কাটলেট বানাতে পারো। প্রিন্সিপাল পিৎজা সহ অনেক খাবার বানাতে পারে, আমারও কাটলেট এখন আর ভালো লাগে না। মরিয়ম নিস্তব্ধ হয়ে যায়, তার হাত পা কাঁপছে। সে ভাঙা ভাঙা গলায় বলে, তোমার কি আফসোস হচ্ছে? তুমি কি চাও তোমার জীবনে প্রিন্সিপালের মতো কোনো ওয়াইফ থাকুক? রেজা মরিয়মের হাত ধরতে চায় আর বলে, আমি এমনটা বোঝাতে চাইনি। কিন্তু মরিয়ম সেখান থেকে রাগ করেই চলে যায়। রেজা উপরের লাইটের দিকে আনমনে তাকিয়ে থাকে। অন্যদিকে প্রিন্সিপালকে দেখানো হয় বাসার সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। পরদিন সকাল হয়। রেজার মরিয়ম প্রতিদিনের মতো বাসের জন্য ওয়েট করছে। বাস কিছুক্ষণের মধ্যে চলেও আসে, কিন্তু অন্য দৃশ্যে আমরা দেখতে পাই রেজা মরিয়মরা যে ফ্যাক্টরিতে কাজ করে তার সামনে বেশ হট্টগোল হচ্ছে। দুজন কর্মকর্তা ফ্যাক্টরির ওয়ার্কারদের বুঝিয়ে বলছে এখন ফ্যাক্টরির অবস্থা ভালো না, ফিনান্সিয়াল কন্ডিশনও খুব খারাপ, আর আমেরিকাও অনেক স্যাংশন দিয়েছে। সবকিছু স্বাভাবিক হলে তোমাদের আবারও কাজে নিব, এখন থেকে আর তোমাদের কাজে আসতে হবে না। একথা শুনে সবাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কেউ কেউ বলতে শুরু করে আমাদের পরিবারের কি হবে, কেউ কেউ তো কান্নায়ও ভেঙে পড়ে। কর্মকর্তা দুজন ভেতরে ঢুকে যায়, তাদের পিছু পিছু মরিয়মও। শেষ ওই কর্মকর্তাকে রিকোয়েস্ট করে, আপনি দরকার হলে আমাকে বের করে দিন, আমার স্বামীর চাকরিটা রাখুন। তখন লোকটি মরিয়মকে বুঝিয়ে বলে, দেখো তোমাদের দুজনকেই বের করে দিতাম, কিন্তু তোমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমার চাকরিটা রয়েছে। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। মরিয়মের মনটা খারাপ হয়ে যায়। সে ভিড়ের দিকে তাকায়। ভিড়ের মাঝে রেজা দাঁড়িয়ে আছে, তার চোখ পানিতে টলটল করছে। আর সে খুব ভালোভাবে বুঝে গিয়েছে এখন থেকে আর এখানে তার চাকরিটা নেই। সে অশ্রুভেজা চোখে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে যায়। বাসে করে রেজা বাসায় ফিরছিল, তার সাথে আরো কয়েকজন চাকরি চলে যাওয়া মানুষ। সবারই মনটা ভীষণ খারাপ, চারদিকে নীরবতা। এদিকে মরিয়মেরও কাজে মন বসছে না। সে দূরে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, যেখানে প্রত্যেকদিন তার স্বামী রেজা বসত। আজ সেই টেবিলটা ফাঁকা। তারপরে জীবিকার তাগিদে মরিয়ম কাজে মন দেয়। রেজা এসে সেই গ্রোসারি শপের সামনে বসে আছে। শপের মালিক তাকে বুঝিয়ে বলে, এখন তেমন কোনো কাজ নেই, কেউ এখন ফুড ডেলিভারির জন্য অর্ডারও করছে না, তুমি অন্য কাজ দেখো। রেজা আনমনেই বলছে, কাজ তো আমাকে করতেই হবে, পরিবারের পুরুষরাই তো কাজ করে, তারাই তো ইনকাম করে, এটাই নিয়ম। রেজা বসে বসে হিসেব করছে। সবকিছুর দাম বেড়ে গিয়েছে, দুধের দাম বেড়ে গিয়েছে, রুটির দাম বেড়ে গিয়েছে। সে অনেক চিন্তায় পড়েছে, তাকে কিছু একটা করতেই হবে। আর পরের দৃশ্যেই দেখা যায় রেজা কাজের সন্ধানে বেরিয়েছে। সে একটি রেস্টুরেন্টের সামনে আসে, সেখানে একজন ডেলিভারি ম্যানের প্রয়োজন। সে রেস্টুরেন্টের মালিককে বলে, কিন্তু মালিক তাকে প্রথমে ভালো করে দেখে আর বলে, তোমার যে শরীরের অবস্থা
তাতে তো তুমি নিজেই চলতে পারো না, কাজ কি করবে? এটা বলে সে রেজাকে তাড়িয়ে দেয়। এরপরে রেজা অন্য একটি রেস্টুরেন্টে আসে। এখানে পিৎজা বানানো হয়। সে পিৎজা বানানো খুব মন দিয়ে দেখছিল। আর ব্যাকগ্রাউন্ড থেকে রেস্টুরেন্টের মালিক বলে, দেখো ডেলিভারির জন্য মোটরসাইকেল দরকার, পায়ে হেঁটে ডেলিভারি দেওয়া সম্ভব না, তাহলে তো খাবার ঠান্ডা হয়ে যাবে, তোমার এখানে কোনো চাকরি হবে না। রেজার এই কথার দিকে কোনো মন নেই। সে পিৎজা বানানো দেখেই যাচ্ছে আর পিৎজা নিয়ে নানা ধরনের প্রশ্ন করছে। সন্ধ্যেবেলা রেজা সেই গ্রোসারি শপে আবারও ফিরে আসে। সে তো প্রত্যেকদিন এই গ্রোসারি শপের মালিককে সাহায্য করে। সে মালামাল গুছিয়ে দিচ্ছিল আর জিজ্ঞেস করছিল মোটরসাইকেল চালানো কি খুব কঠিন। গ্রোসারি শপের মালিক বলে, মোটরসাইকেল চালানো স্বাভাবিক মানুষের পক্ষেই অনেক কঠিন, অনেক রিস্কি, আর তোমার জন্য তো প্রায় অসম্ভব। রেজার মনটা খারাপ হয়ে যায়। সে পিৎজার সস সাজাচ্ছিল আর জিজ্ঞেস করে, এখানে কোন পিৎজার সসটা সব থেকে ভালো? দোকান মালিক উত্তর দেন, সবগুলোই। পরদিন সকাল হয়। সাহেলের বন্ধু সাহেলদের বাসায় এসেছে। সাহেল মূলত তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিতে এসেছিল। তারা দুজন বাসা থেকে বের হতে যাচ্ছিল। তখনই সাহেল গেটের বাইরে তার বাবাকে দেখতে পায়। সে সাথে সাথে আবারও বাড়ির মধ্যে প্রবেশ করে আর তার বন্ধুকে নিয়ে ছাদের উপরে উঠে যায়। উপর থেকে তারা রেজার উপর লক্ষ্য রাখছিল। রেজা একটি পুরনো মোটরসাইকেল নিয়ে এসেছে। সাহেল বুঝতে পারছে না যে তার বাবা কি করতে চলেছে। আর আমরা দেখতে পাই রেজা আসলে মোটরসাইকেলটি চালানোর চেষ্টা করছে। সাহেল তার বন্ধুর চোখ চেপে ধরে। রেজা মাটিতে পড়ে গিয়েছে। সে চুপচাপ বসে আছে আর বুঝতে পারছে মোটরসাইকেল চালানো তাকে দিয়ে সম্ভব হবে না। রাতের বেলা প্রিন্সিপাল ম্যাম আর তার পুরো পরিবার একসাথে ডিনার করছিল। সবাই একদমই চুপচাপ, বিশেষ করে তার হাজবেন্ড। সে সবসময় ডিপ্রেশনে ভোগে। তিনি ডিনার টেবিল থেকে উঠে যান। তার মেয়েরও ফোনে কল এসেছে, সেও উঠে যায়। এরপর তার ছেলেও। বসে থাকে শুধু সাহিল। সেও ম্যামকে বলে উঠে যায়। ম্যাম উদাস মনে বেশ কিছুক্ষণ বসে থাকেন। পরদিন সকালবেলা মরিয়মকে দেখানো হয়। তিনি রান্না করছিলেন আর তার পেছনে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মরিয়মের ননদ, অর্থাৎ সাহিলের ফুফু। তার নাম নাসরিন। তিনি প্রত্যেক সপ্তাহে একবার আসেন। বাসায় টুকিটাকি চা লাগে দিয়ে যান। মরিয়ম তাকে জিজ্ঞেস করে, তুমি তো আরো একদিন পরে আসো, এই সপ্তাহে একদিন আগে আসলে যে? ভদ্রমহিলা উত্তর দেন, সাহেলকে খুবই দেখতে ইচ্ছে করছিল, তাই একদিন আগেই চলে আসলাম। এ কথা শুনে মরিয়মের মুখ একদম চুপসে যায়। সে এখনো বলেনি যে সাহেল গত কয়েকদিন বাসায় আসেনি। মরিয়ম উদাস মনে কাজ করতে থাকে আর পেছনে তার ননদ নানা কথাই বলে যাচ্ছে। সে বাসা থেকে নানা জিনিস বানিয়ে নিয়ে এসেছে যেগুলো তার ভাই রেজা পছন্দ করে। কিন্তু মরিয়মকে চুপচাপ দেখে তার কিছুটা সন্দেহ হয়। সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তখনই বাইরে গেট খোলার শব্দ পাওয়া যায়। আমরা রেজাকে দেখি। রেজা তার বোনকে দেখে থমকে যায় আর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই রেজা মরিয়মের সাথে অনেক চিৎকার চেঁচামেচি করছে। সে বলছে, তুমি নাসরিনকে এগুলো কেন বলতে গেলে? মরিয়ম বারবারই বলছে, আমি কিছু বলিনি। মূলত রেজার যে চাকরি নেই সেই বিষয়টা সে কাউকে জানাতে চায় না। সে কারো করুণার পাত্রও হতে চায় না। এজন্য রেজার খুবই আত্মসম্মানে লেগেছে। সে রাগ করে বেরিয়ে যায়। মরিয়ম বসে কান্না করতে থাকে। রাতের বেলা রেজা রাগ করে ছাদের উপরে এসে কবুতরদের সাথে গল্প করছে। নিচে মরিয়ম তাকে ডাকাডাকি করছে, কিন্তু রেজা আপন মনে কবুতরদের বলছে, চিন্তা করো না, মরিয়ম উপরে উঠতে পারবে না, ও ভয় পায়। কিন্তু মরিয়ম অনবরত ডেকেই চলেছে আর সে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। সে অনেকটা উপরে আসলে রেজা তার দিকে হাত বাড়ায়। সে মরিয়মকে টেনে ছাদের উপরে তোলে। দুজনে পাশাপাশি চুপচাপ বসে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। তখন নীরবতা ভেঙে মরিয়ম বলে, তোমার কি আমাদের বিয়ের দিনের কথা মনে আছে? আমাদের যিনি বিয়ে পড়িয়েছিলেন তিনি তোমার হাতে আমার হাত দিয়ে কি বলেছিল? রেজা নীরবে মাথা নাড়ে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই রেজা সে ডেলিভারির চাকরিটি নিয়েছে। সে দোকানদারকে বুঝিয়েছে সে এখন মোটরসাইকেল চালাতে পারে, কিন্তু সত্যটা হচ্ছে রেজা মোটরসাইকেল চালাতে পারে না। সে মোটরসাইকেল নিয়ে দৌড়াতে থাকে আর এভাবেই সে সারাদিন ডেলিভারি করতে থাকে। রেজাদের মতো মানুষদের কাছে পৃথিবীর এত জটিল হিসেব নিকেশ কাজ করে না। তার মাথায় শুধু একটা চিন্তাই কাজ করে, তাকে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করে পরিবারকে চালাতে হবে, কারণ সে পরিবার প্রধান। ছোট কাজ বড় কাজ এগুলো নিয়ে তার কোনো চিন্তা নেই। সে শুধু বোঝে তাকে কষ্ট করতে হবে, পরিবারের মুখে খাবার তুলে দিতে হবে। সারাদিন এভাবে ডেলিভারি শেষে রেজা বাড়িতে ফিরে আসে। তার দুটো পা ফোসকা পড়ে গিয়েছে। ব্যথায় সে পা নাড়াতে পারছে না। মরিয়ম তাকে গরম পানি দিয়েছে, তার মধ্যে ভায়োডিন। রেজা মরিয়মকে নিষেধ করছে, তুমি পা ধরো না, আমার পা এখনো নোংরা। কিন্তু মরিয়ম তো একজন আদর্শ ওয়াইফ। সে জানে তাকে তার স্বামীর সেবা করতে হবে, এটা তার দায়িত্ব। সে রেজার নিষেধ সত্ত্বেও
পরম যত্ন নিয়ে রেজার পা পরিষ্কার করিয়ে দেয় আর বিড়বিড় করে বলতে থাকে সবকিছু ঠিক হয়ে যাবে। রেজা তাকে বলে মোটরসাইকেল চালানো খুবই কঠিন। আর অন্যদিকে প্রিন্সিপালকে দেখানো হয় তিনি সাহেলের দিকে তাকিয়ে আছেন। পেছন থেকে প্রিন্সিপালের মেয়ে বলেন আজ তোমার মা অনেক কিছু দিয়ে গিয়েছেন আর খাবারগুলোও খুব টেস্টি। সাহেল সাথে সাথে জিজ্ঞেস করে মা কখন এসেছিল? প্রিন্সিপালের মেয়ে উত্তর দেয় বিকেলে। সাহেল বলে বাবা আসেনি? প্রিন্সিপালের মেয়ে বলে না, তিনি তো একাই এসেছেন আর তোমার মা খুব ভালো মানুষ। সাহেল খুবই চিন্তিত হয়ে পড়ে। সে সাথে সাথে রিকোয়েস্ট করে প্লিজ আমার বাসায় একটু কল দিবেন, মা বাসায় পৌঁছেছে কিনা আমার জানা দরকার। মা তো একা একা পথ চলতে পারে না। সে খুবই চিন্তিত হয়ে পড়ে। প্রিন্সিপালের মেয়ে তার বাসার নাম্বারে ডায়াল করে কিন্তু ফোন সুইচ অফ বলছিল। এরপর সাহেল প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে কোনোভাবে তার বাসায় খোঁজ নেওয়ার জন্য, তার মা ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা। অন্যদিকে রেজা আর মরিয়মকে দেখানো হয় তারা দুজন মিলে বাসায় পিৎজা বানানোর চেষ্টা করছে। রেজা তো কিছু জিনিস বাইরে থেকে শিখে এসেছে, সেগুলোই সে মরিয়মকে বলেছে। দুজনে বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড। মরিয়ম কাঁপা কাঁপা হাতে একটি পর একটি জিনিস পিৎজার ডোর উপরে সাজাচ্ছে। হঠাৎই বাইরে কলিং বেলের শব্দ শোনা যায়। রেজা বাইরে যায়, মরিয়ম অপেক্ষা করতে থাকে। রেজা গেট খুললে আমরা ব্যাকগ্রাউন্ড আওয়াজ থেকে বুঝতে পারি প্রিন্সিপাল এসেছেন। রেজা তাকে ওয়েলকাম করে। মরিয়মও তাকে দূর থেকে দেখতে পায় কিন্তু তার কাছে খুবই আনকমফোর্টেবল লাগছে। প্রথমত তার ছেলে ওই বাসায় রয়েছে, দ্বিতীয়ত এই পিৎজার তাকে নিয়ে একবার রেজার সাথে তার ঝগড়া হয়েছে। প্রিন্সিপাল যে মরিয়মকে সাহায্য করার চেষ্টা করছে সে খুবই অ্যাপ্রিসিয়েট করে, বলে আমি বাসায় কয়েকবারই চেষ্টা করেছি কিন্তু আপনার মতো এত সুন্দর করে সাজাতে পারিনি। সে একটু সাজাতে যায় কিন্তু মরিয়ম সাথে সাথে সেটি উঠিয়ে নিজের মতো করে সাজায়। এদিকে বাইরের রেজা বাড়িওয়ালার কাছে পারমিশন চাচ্ছে, তার বাসায় মেহমান এসেছে তাই সে কয়েকটি টমেটো ছিঁড়তে চায়। বাড়িওয়ালা বলে এর জন্য কি পারমিশন নেওয়ার দরকার হয় নাকি? রেজা ভেতরে আসে আর সবার সাথে কাজে হাত লাগায়। প্রিন্সিপাল আবারও তাদের সাহায্য করার চেষ্টা করে কিন্তু মরিয়ম আগের মতোই, সে আসলে এই কাজটি নিজের এফোর্টে করতে চাচ্ছে। প্রিন্সিপাল ম্যাম বিষয়টি বুঝতে পারেন, তিনি বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তারপর ধীর গলায় বলেন আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করলেন না এই সময় কেন আমি আপনাদের বাসায় এসেছি। মরিয়ম আর রেজা চুপ হয়ে তাকিয়ে থাকে। তখন প্রিন্সিপাল ম্যাম বলেন আমাকে সাহেল পাঠিয়েছে শুধুমাত্র এটা দেখতে যে ওর মা ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা। কিন্তু রেজা তো জানে না যে মরিয়ম আজ প্রিন্সিপাল ম্যামের বাসায় গিয়েছিল। সে মরিয়মের দিকে তাকিয়ে থাকে। তখন প্রিন্সিপাল ম্যাম বলেন সাহেল আপনাদের নিয়ে অনেক চিন্তা করে, সে তার বাবার কথাও জিজ্ঞেস করেছে। এই কথা শুনে রেজা আর মরিয়ম খুবই খুশি হয়। প্রিন্সিপালের প্রতি মরিয়মের রাগটাও যেন নিমিষেই শেষ হয়ে যায়। আর এরপরে পিৎজাটি চুলোয় দিয়ে তারা প্রিন্সিপাল ম্যামকে পারিবারিক অ্যালবাম দেখাতে বসে। সেখানে ছিল সাহেলের আল্ট্রাসোনোগ্রাফের ছবিও। প্রিন্সিপাল ম্যাম এগুলো দেখে খুবই হাসছেন। মরিয়মও তাকে একটার পর একটা দেখাচ্ছে সাহেলের প্রথম বার্থডের ছবি, তারা সমুদ্রে ঘুরতে গিয়েছিল, তারপর সাহেলের চুল কাটা। মরিয়ম আর রেজা প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড স্টোরি বলছিল, সেই সাথে স্মৃতিচারণ করছিল। আর প্রিন্সিপাল ম্যামও খুব মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিলেন। তার কাছে ভীষণ ভালো লাগছে শত প্রতিকূলতার মাঝেও এই দুজন মানুষের বন্ডিং দেখে। মরিয়ম তাদের বিয়ের দিনের ছবিও দেখায়। তখন মরিয়ম রেজাকে জিজ্ঞেস করে তোমার কি মনে আছে কাজী সাহেব তোমার হাতে আমার হাত দিয়ে কি বলেছিল? রেজা মাথা নাড়ে। তখন মরিয়ম বলে বলো কি বলেছিল। রেজা বেশ কিছুক্ষণ চুপ থাকে। তখন প্রিন্সিপালও রিকোয়েস্ট করে সেদিন কি বলেছিল। রেজা বলে তেমন কিছু না, ছোট একটি কথা, জীবনের যে কোনো পরিস্থিতিতে এই হাতটি কখনো ছেড়ো না। এ কথা শুনে প্রিন্সিপালের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। পরের দৃশ্যেই দেখা যায় প্রিন্সিপাল বাসা থেকে বের হচ্ছেন। মরিয়ম তাকে এগিয়ে দিতে এসেছে। সে প্রিন্সিপালের কাছে সাহেলের খবর জিজ্ঞেস করছে, ও ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা। প্রিন্সিপাল তাকে আশ্বস্ত করে সাহেল সবকিছুই ঠিকঠাক করছে। এরপর মরিয়ম শুধু একটা কথা জিজ্ঞেস করে, ওকে আর কখনো বাড়ি ফিরবে? প্রিন্সিপাল মুস্কি হাসি দিয়ে বলেন কেন ফিরবে না, অবশ্যই ও বাড়ি ফিরবে। প্রিন্সিপাল ম্যাম সালাম দিয়ে চলে যান। মরিয়ম মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর বিড়বিড় করে আগের মতোই বলতে থাকে ও বাড়ি ফিরবে না। দূর থেকে রেজা থেকে ডাক দেয়, তাদের বানানো পিৎজাটা পুড়ে গিয়েছে। এদিকে প্রিন্সিপাল ম্যাম বাড়িতে ফিরে আসেন। সাহেল আর তার ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তিনি তাদের রুমে যান কিন্তু হঠাৎই তিনি সেখানে এক পাতা খালি ঘুমের ওষুধ দেখতে পান। আর তার হাজবেন্ডও সেখানে ছিল না। সে তার হাজবেন্ডের নাম ধরে ডাকতে থাকে, ওয়াশরুমেও চেক করে। এরপর তিনি তার মেয়ের রুমে যান, জিজ্ঞেস করেন তোমার বাবা কোথায়। মেয়ে উত্তর দেয় মা আমি জানি না, আমি অনেকক্ষণ ধরেই বাবাকে দেখি না। ম্যাম অনেক আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি চারপাশে তার হাজবেন্ডের নাম ধরে ডাকছেন কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই। তখন তার মনে হয় ছাদের কথা।
তিনি দ্রুত উপরে উঠে আসেন আর দূর থেকে ছাদের কিনারায় তার হাজবেন্ডকে দেখতে পান। তিনি চিৎকার করে তার হাজবেন্ডকে ডাক দেন আর তার হাজবেন্ড খুব ধীর গলায় বলে, আতঙ্কিত হয়েও না, চিন্তার কিছু নেই, আমি শুধু একটা সিগারেট খেতে এসেছি। ম্যাম হাঁপাচ্ছেন আর তার পাশে যেয়ে বসেন। জিজ্ঞেস করেন, তুমি ঘুমের ওষুধ কেন খেয়েছো? তখন তার হাজবেন্ড খুব আফসোস নিয়ে বলে, আগে সারাদিন চাকরি করতাম, দিন শেষে ক্লান্ত থাকতাম, তাই ঘুম চলে আসতো। এখন চাকরিও নেই, তাই ঘুমও আসে না, তাই ওষুধকে বেছে নিয়েছি। এটা নিয়ে এত চিন্তা করো না। তার হাজবেন্ড উদাস মনে বলে, আজ 1 বছর হয়ে গেল আমি বেকার, তুমি একা সংসার চালাচ্ছ। প্রিন্সিপাল ম্যাম উত্তর দেন, এটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ তো কোনোভাবে চালিয়ে নিচ্ছে। তখন তার হাজবেন্ড বলে, সারা জীবন পড়াশোনা করে এত ভরি ভরি সার্টিফিকেট অর্জন করেছি, না পারি এখন ড্রাইভারের চাকরি করতে, না পারি রেস্টুরেন্টের ওয়েটারের চাকরি করতে। মাঝে মাঝে অনেক পড়াশোনা আর সামাজিক স্ট্যাটাসও আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। দুজনে বেশ কিছুক্ষণ পাশাপাশি চুপচাপ বসে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সাইল স্কুলে ক্লাস করছিল। একজন ম্যাম তাদের পড়াচ্ছেন। হঠাৎই সাইলের চোখ যায় জানালার বাইরের দিকে। সে দূরে তার মাকে দেখতে পায় আর ঠিক তার জানালার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। সে সাইলকে খুব ধীর গলায় বলে, প্রথমে আমি তোমার কাছে দুঃখিত, তুমি দুর্ভাগ্যবশতভাবে আমার মতো একজন বাবা জীবনে পেয়েছো। আমি জানি আমি আর তোমার মা আর 5টা মানুষের মতো স্বাভাবিক না, আর এতে তোমারও কোনো দোষ নেই, কিন্তু বিশ্বাস করো, আমরা তোমাকে আর 5টা বাবা মার থেকেও বেশি ভালোবাসি। তুমি আমাদের ভুল বুঝো না। তুমি প্রথম যেদিন এই পৃথিবীতে আসলে তখন একদম ছোট একটা মানুষ। সবাই দেখে বলেছিল তুমি দেখতে বাবার মতো হয়েছো, কিন্তু যখন ধীরে ধীরে বড় হলে তখন দেখা গেল তুমি দেখতে একদম তোমার মায়ের মতো হয়েছো। খুব সুন্দর। আমি আর তোমার মা তোমাকে অনেক মিস করি। তোমার মাকে নতুন ড্রয়িং বুকও কিনে দিয়েছি। সে প্রত্যেকদিন বসে থাকে তুমি মার্ক দিবে বলে। যদি তোমার সময় হয় তাহলে আমাদের কাছে ফিরে এসো। বাবার চোখের কোণে পানি। ছেলেরও মনটা ভীষণ খারাপ। দূরে দাঁড়িয়ে থাকা মারিয়াম ইশারায় নিজের স্বামীকে অনেক কিছুই বোঝাচ্ছেন। তারা দুজনে বাসা থেকে অনেক কিছুই প্র্যাকটিস করে এসেছিল, কিন্তু সর্বশেষ রেজা তার ছেলেকে বলে, দেখো তুমি নতুন এক বাবা মা খুঁজে নিয়েছো। যদি তোমার মনে হয় তুমি সেখানে ভালো থাকবে তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের মাঝে মাঝে দেখতে এসো। এটা বলে রেজা সেখান থেকে চলে যায়। সাইল জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। রেজার মরিয়ম নিজেদের মধ্যে কথা বলছিল। ম্যামও সাইলকে সতর্ক করেন পড়ায় মন দিতে। দৃশ্য পরিবর্তন হয়। সাইলদের ভাড়া বাসাটা একদম ফাঁকা শুনশান, শুধু কিছু কবুতরের ডাক শোনা যাচ্ছে। আমরা রেজাকে দেখতে পাই। সে ওয়াশরুমে এসে কল ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছে। অনেকটা দিন হয়ে গিয়েছে। তার ছেলে এখনো ঘরে ফেরেনি। তার চোখ পানিতে ছলছল করছিল। এই মানুষটির কাছে তার পরিবারের থেকে আর কিছুই বেশি মূল্য বহন করে না। সে ভেতরে ভেতরে প্রচন্ড কষ্ট পাচ্ছে। এদিকে রাতের বেলা প্রিন্সিপালদের বাসায় সবাই ডিনারে বসেছে, কিন্তু স্যার শুধু খাবারগুলো নাড়াচাড়া করছিল। তখন প্রিন্সিপাল ম্যাম বলেন, তোমার যদি এই খাবারগুলো খারাপ লাগে আমি তোমার জন্য অন্য কিছু নিয়ে আসি। তখন প্রিন্সিপালের মেয়ে বলে, মা তোমার বানানো খাবারগুলো তো খুবই টেস্টি। এর মধ্যে তার ফোনে কল আসে। প্রিন্সিপালের মেয়ে উঠে যায়। সাইল বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলে, আমার মায়ের হাতে বানানো কাটলেটটা মনে হয় এর থেকে একটু বেশি টেস্টি। প্রিন্সিপাল ম্যাম মুস্কি হাসি দেন আর বলেন, তাহলে তোমার মায়ের কাছ থেকে কাটলেট বানানো শিখতে হবে। সাইলের বন্ধুও বলে, আসলেই তাই। তার কাটলেটের মধ্যে প্রত্যেকদিন নতুন কিছু থাকে, নতুনভাবে তৈরি করার চেষ্টা করে। তখন প্রিন্সিপাল ম্যামের হাজবেন্ড তার দিকে তাকিয়ে বলে, বহুদিন হয়ে গিয়েছে, তুমিও তো বাসায় কাটলেট বানাও না। প্রিন্সিপাল ম্যাম উদাসীন হয়ে পড়েন, কিন্তু তিনি তার হাজবেন্ডের কথায় খুশি হন। অন্যদিকে মরিয়ম আর রেজাকে দেখানো হয়। মরিয়ম বাসা গোছাচ্ছিল। সাইলের সাথে তাদের ছবিগুলো ঠিক করে রাখছিল। সে একটি বাটন ভর্তি বোতল হাতে নেয়। অন্যদিকে রেজা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। মরিয়ম ধীরে ধীরে বোতলটি ঝাঁকাতে শুরু করে আর রেজা তাদের পছন্দের পুরনো একটি গান গাইতে শুরু করে। তারা পরিবারের 3 জন মিলে মাঝে মাঝেই এমন করে, কিন্তু আজ সাহিল নেই। দুজনেই উদাস মনে আছে। রেজা ভাঙা ভাঙা গলায় গান গাইছে আর মরিয়ম গানের তালে তালে বোতল ঝাঁকাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। প্রিন্সিপাল ম্যামের হাজবেন্ড গভীর রাতেও জেগে আছেন। সাইল ওয়াশরুমে গিয়েছিল। ভদ্রলোক সাইলকে ডাক দেয় আর পাশে বসতে বলে। সে মূলত এতক্ষণ বসে সাইলের চশমাটা ঠিক করছিল, যেটা কয়েকদিন আগেই ভেঙে গিয়েছিল। সে সাইলকে পরিয়ে দিয়ে বলে, এটা এখন আগের থেকে অনেক মজবুত হয়েছে। সাহিল তাকে ধন্যবাদ দেয়। তিনি সিগারেট খেতেই যাচ্ছিলেন, কিন্তু সাহিল বাচ্চা মানুষ, তাই তিনি সিগারেটটি ফেলে দেন। তারপর জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি জানো তোমার নামের মানে কি? সাহিল বলে, কিছুটা, এটি একটি তারার নাম। ভদ্রলোক বলেন, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু তারাটা যদি দেখতে পেতে, এটা আসলেই খুব সুন্দর। দৃশ্য পরিবর্তন হয়। রাতের শেষ ভাগ। শহর একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমরা সাহিল, প্রিন্সিপাল ম্যাম আর তার হাজবেন্ডকে দেখতে পাই। তারা শহরের পথ দিয়ে হাঁটছে। দূর থেকে সামান্য কিছু গাড়ির শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে মরিয়ম আর রেজাকে দেখানো হয়। তারা দুজন ঘুমিয়ে আছে
হঠাৎই আমরা মূল দরজায় বেলের শব্দ শুনতে পাই। প্রথমে একটি বেল দেওয়া হয়, তারপর দুটি। রেজা আর মরিয়মের ঘুম তখনও ভাঙেনি, কিন্তু তৃতীয় বেলে তাদের দুজনের চোখ একসাথে খুলে যায়। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটি দরজা খোলার শব্দ শুনতে পাই, তারপর একটি পায়ের শব্দ। আমরা বুঝতে পারি সাহিল তার ঘরে ফিরে এসেছে। আর পরের দৃশ্যেই দেখা যায় এই পরিবারের হারানো সেই সুখ আবারও ফিরে এসেছে। তারা তিনজনে একসাথে মজা করছে। আর এই পরিবারের গল্পটি আমাদের বুঝিয়ে দিয়ে যায়, অন্যদেরকে বাইরে থেকে আমরা দেখলে যতটা সুখী ভাবি, বাস্তবতাটা কখনোই এমন হয় না। প্রত্যেক পরিবারেরই একটি আলাদা আলাদা দুঃখের গল্প রয়েছে। আর সুখ জিনিসটি কখনো অন্য পরিবারের মাঝে খুঁজে পাওয়া যায় না, সেটা নিজের পরিবারের মধ্যেই খুঁজতে হয়, সেটা যে কোনো পরিস্থিতিই হোক না কেন। আর দ্বিতীয় যে শিক্ষাটি এই মুভিটি বুঝিয়ে দিয়ে গিয়েছে সেটা হচ্ছে, পৃথিবীতে লেখাপড়া, সার্টিফিকেট, সামাজিকতা আমাদের মাঝে মাঝে বন্দি করে ফেলে। সাহিলের বাবা পরিবারকে চালানোর জন্য যে কোনো কিছু করতে রাজি, সেটা যে কোনো উপায় হোক না কেন। হালালভাবে উপার্জন করতে তার কোনো লজ্জা নেই, কারণ সে সেই হিসেব নিকেশই কখনো করে না। অন্যদিকে প্রিন্সিপাল ম্যামের হাজবেন্ড, তিনি 1 বছর ধরে বেকার, ডিপ্রেশনে ভুগছেন, মাথার উপরে অনেক সার্টিফিকেটের বোঝা, তাই ছোট কোনো কাজ তিনি করতে পারছেন না। বাস্তবতা এটাই, আমাদের সমাজেও শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, কিন্তু দেখুন যারা দিনমজুর, রিক্সা চালায় কিংবা ছোটখাটো কোনো কাজ করে, তাদের এত হিসেব নিকেশ নেই, রিজিক নিয়েও এত চিন্তা নেই। তারা সকালে বের হয় আর রাতে পরিবারের জন্য খাবার নিয়ে ফেরে, তাদের হিসেব এইটুকুই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ইরানি মুভিগুলো এমনই হয়, নৈতিক শিক্ষা দিয়ে যায়।